যদিও পরের দিন সকালেই নিউজে দেখেছে আদিবের অবস্থা, কিন্তু যারা মেরেছে সবাই হেলমেট পরা ছিল, তাই কারো চেহারা দেখা সম্ভব হয়নি। তবুও তরু শিওর এটা যে তুরাগ ভাই করেছে। তাকে কিছু জিজ্ঞেস করেনি তরু। এখন আদিব কয়েকদিন আরে ভার্সিটিতে আসতে পারবে না, তাই ভার্সিটিতে তো যাওয়াই যায়। তাও মন সায় দিচ্ছে না। সবাই অনেক বোঝানোর পরে রাজি হলো যাওয়ার জন্য। মিথিলা বারবার করে মোহনাকে বলে দিল তরুর হাত যেন না ছাড়ে। মিথিলা ওর ফোনটা মোহনাকে দিয়ে দিল, যেন যে কোনো প্রয়োজনে ফোন দিতে পারে। তুরাগ নিজেই ওদের নিয়ে বের হলো, একদম গেট অবধি পৌঁছে দিয়ে গেল। বলল ক্লাস শেষ হলে যেন ফোন দেয়, তাহলে আবার এসে নিয়ে যাবে। তরুরা ভার্সিটিতে পৌঁছানো মাত্রই কেউ একজন ফোন নিয়ে ডক্টর আবির আহমেদকে নিউজটা জানালো। তিনি ফোন বুঝিয়ে দিলেন কি কি করতে হবে। তিনি এতদিন অপেক্ষা করেছিলেন কবে বের হবে বাসা থেকে। বাসা থেকে তুলে আনা সম্ভব না, তারপর তাকে নিজেকেই তো পুলিশ অবজারভেশনে রাখছে, তাই খোলামেলাভাবে কিছু করা সম্ভব না। তবে আজ এই মেয়ের শেষ দিন। অন্ধকার একটা রুমের মাঝ বরাবর কম পাওয়ারই একটা লাইট জ্বলতেছে, সেখানেই বসা তরু। তবে ও একা নয়, আরো 6 থেকে 7 জন মানুষ সেখানে আছে। সবার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সবাই জানে ওদের জীবনের অন্তিম সময় আসন্ন। সেই ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে। ওরা যে একটা চক্রের ফাঁদে আটকা পড়ে আছে। একটা লোক এগিয়ে এলো তরুর দিকে, ফিসফিস করে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাকে দেখে তো বেশ বুদ্ধিমতী মেয়ে মনে হচ্ছে। তাহলে তুমি কিভাবে এ প্রতারণার ফাঁদে পা দিলে? কি বলছেন? আর আপনাদের কেন এভাবে আটকে রেখেছে? সে কি তুমি এখনো বুঝছো না? কেন আটকে রেখেছে এভাবে তোমাকে? আমি বলছি। গম্ভীর পুরুষালী কণ্ঠ শুনে চমকায় তরু, মাথা তুলে তাকায় সেদিকে। তবে এখানে আবিরকে কোনোভাবেই আশা করেনি। আবিরকে দেখে উঠে দাঁড়ায় তরু। ও, এটা তাহলে আপনি? কেন তুলে এনেছেন আমাকে? এক পা দুপা করে সামনের দিকে আগায় আবির। তরু এক পা করে পিছিয়ে যায়। এই মুহূর্তে আবির ঠিক কি চাচ্ছে তা কল্পনার বাহিরে তরুর। মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তরু। এই 2টা মাসের মধ্যে জীবন পুরো এলোমেলো হয়ে গেছে ওর। এখন সামনে কি হতে যাচ্ছে তা বলা মুশকিল। আবির জোরে জোরে পা ফেলে ধরে ফেলে তরুকে। তরুর পেছনে হাত দিয়ে হিজাবের ওপর থেকেই চুলের গোড়াসহ টেনে ধরে। তরুর মনে হচ্ছে চুলগুলো বুঝি সব ছিঁড়ে যাচ্ছে। তোর বাপ ভাই সবাই মিলে উঠে পড়ে আমার উপর লেগেছে। আমি শান্তিতে বিজনেস করছিলাম, ভালো লাগলো না তোর বাপের। আমার ভাইটার এত সুন্দর জীবনযাপন সহ্য হলো না তোর নাগরের। বিয়ে ভাঙতেই আবার এখানে নতুন নাগর জুটিয়েছিস। বাহ, ভালোই। কিন্তু এবার তোর কি হবে বলতো? আমার ভাইটা ওখানে ব্যথায় ছটফটাচ্ছে, আমি কেমনে সহ্য করি বলো? অন্যের সন্তান ভাই বোন যখন ব্যথায় ছটফটায় তখন তারা কিভাবে সহ্য করে বলতো? তুই নিজ হাতে এত এত নিষ্পাপ জীবন ধ্বংস করিস, তখন তো কষ্ট লাগে না? এখন নিজের ভাইয়ের বেলায় এত কিসের কষ্ট ক্রিমিনাল আবির আহমেদ? অন্ধকারের কারণে চেহারা ঠিক বুঝতে পারল না, তবে এটা বুঝতে পারলো এখানে একজন দুজন নয়, বেশ অনেকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের এগিয়ে আসা পায়ের শব্দ এতটুকু বুঝতে পারলো এরা পুলিশ ফোর্স। তাদের শুয়ের আওয়াজ শুনে এটা স্পষ্ট। আপনারা এখানে? এখানে আসার জন্যই তো এত ড্রামা আবির আহমেদ। আপনি খুব চালাক মানুষ, খুব তাড়াতাড়ি রগ বদলে ফেলেন। আপনাকে ধরা এতটা সহজ কাজ ছিল না, তাই তো ফাঁদ পাততে হলো আপনার জন্য। আবিরের বুঝতে বাকি থাকে না যে তরুকে টোপ হিসেবে ব্যবহার করেছে এরা, কিন্তু এ অবধি পৌঁছালো কি করে সেটাই মাথায় আসছে না। তহমিনাকে জড়িয়ে ধরে বসে আছে তরু, ছাড়াছাড়ির কোনো নামই নেই। না খাওয়া দাওয়ার মন আছে, নিজেও খাচ্ছে না, মাকেও খেতে দিচ্ছে না। ফুফু ফুফা সবাইকে বেরিয়ে দিয়েছে, ও মাকে ছাড়বে না। সবাই জোজালো, না খেলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু ওর বাবা বাসায় না আসা অবধি ও খাবে না। সেখানেই বসে যে ভয় পেয়েছে তার রেশ এখনো রয়ে গেছে। এমনিতে যথেষ্ট স্ট্রং, তবে এরকম রক্তারক্তি কাণ্ড এর আগে কখনো চোখের সামনে দেখেনি। ওর মা বাবারা জানতে চাইছে কি হয়েছে, তারও জবাব দিচ্ছে না। ভোর রাতের দিকে যখন নুরুল ইসলাম মেয়েকে বাসায় রেখে গেছেন, বলে গেছেন ওকে খেয়াল রাখতে। বাকি কথা তিনি বাসায় এসে বলবেন। তহমিনা বেগমকেও তিনি ফোন দিয়ে দিয়েছিলেন।
সকাল হতে হতেই তিনিও হাজির হয়েছেন ননদের বাসায়। এর আগে কারোর সাথে কথা না বললেও মা আসতেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়েছে। সকাল গড়িয়ে দুপুর, এখনো সেভাবেই রয়েছে। নুরনাহার খাবার রেখে গেল, তহমিনা চেষ্টা করছেন মেয়েকে খাওয়ানোর, কিন্তু বারবার বলতেছে বাবা আসলে খাবো। এরপর আর জোর করেনি কেউ। দুপুর গড়িয়ে তখন বিকেল। সে সময় কলিং বেলের আওয়াজ কানে আসতেই দৌড়ে দরজা খুলতে যায় তরু। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এতক্ষণ নড়ছিল না ও, আর এখন দিব্যি দরজা খুলে চলে গেছে। দরজা খুলতেই নজরে এলো নুরুল ইসলাম। তরু ঘুরে ঘুরে বাবার চারপাশ থেকে দেখতে লাগলো, আবার বাবার ড্রেসগুলো টেনে টেনে দেখছিল। তহমিনা এসে টেনে মেয়েকে সরালেন। কি হলো কি তরু, পাগল হয়ে গেলে নাকি? আম্মু, আমি তো দেখছিলাম বাবা ঠিক আছে কিনা। ঠিক থাকবে না কেন? তার আবার কি হবে? আম্মু, আজ না বাবার চোখের সামনে আবির সুইসাইড করার চেষ্টা করেছিল। নিজের হাতের শিরা নিজে কেটে ফেলেছে। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। বাবা যখন হাত ধরতে গেছে অমনি বাবার দিকে ছুরি তাক করে বলেছিল তাকে কাছে আসলে ছুরি চালিয়ে দেবে। আমি তো ভয় পাচ্ছিলাম, এজন্যই তো দেখছি বাবা ঠিক আছে কিনা। কি হয়েছে কি একটু বলো তো? মেয়েটা সকাল থেকে কেমন অস্বাভাবিক আচরণ করছে। ভেতরে চলো, সব বলতেছি। তরু আর মোহনা যখন ভার্সিটির বাহিরে তুরাগের জন্য অপেক্ষা করতেছিল, তখন মোহনার ফোনে একটা ফোন আসে। ফোনটা আর কেউ না, বরং তুরাগই করেছিল। ফোন করার পরে মোহনা সেই ফোন সহ ব্যাগটা তরুর হাতে দিয়ে আইসক্রিম খাবে বলে ভার্সিটি থেকে কিছুটা বাইরে চলে যায়। রাস্তার পাশে তরুকে দাঁড় করিয়ে রেখে অপোজিট সাইডে যায় আইসক্রিম আনার জন্য। তখন গাড়িতে বসে কেউ তরুর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে, যার প্রভাবে ক্ষণিক সময়ের জন্য হুঁশ হারা হয় ও। প্ল্যান মাফিক আবিরের লোকেরা ওকে তুলে নিয়ে যায়, পেছনে তুরাগ ফলো করে তাদেরকে। যখন জ্ঞান ফেরে তখন এক প্রকার ধস্তাধস্তিতে ফোন সহ ব্যাগটা গাড়ির ভেতরেই পড়ে। যে ফোনটা তুরাগের সাথে কলে কানেক্টেড ছিল, সেই ফোন ট্রেস করে আমরাও ফোর্স নিয়ে চলে যাই সেখানে। আমরা চারিদিক ঘেরাও করার পরেই আবির এর সামনে যাই। আবিরকে ধরার আগে ওর অন্যান্য গার্ডদের অ্যারেস্ট করি। যখন আবির এসব জানতে পারে, ও চাচ্ছিল না পুলিশের হাতে ধরা দিতে। এসব ক্রিমিনালরা মূলত এরকমই হয়, নিজে মরে যাবে তবু গ্যাং লিডারের নাম প্রকাশ করবে না। আবিরও সেই প্রচেষ্টা চালিয়েছিল। ওর পকেটে ছিল নাইফ, যা দিয়ে নিজের হাতের শিরা নিজে কেটে ফেলার সুইসাইডের প্রচেষ্টা চালায়। তখন হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। তোমার আলগোসে মেয়ের সামনে এসব হয়েছিল, তুমি তো জানোই ও এসব রক্ত সহ্য করতে পারে না। এজন্যই ভয়ে এমন গুটিয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুরাগ ছিল সেখানে, ও কোলে তুলে তরুকে বের করেছিল সেখান থেকে। তুরাগের গাড়িতেই নিয়ে এসেছে ওকে। আমাকে আর দেখতে পাইনি বলে ও ভেবেছিল হয়তো আবির আমার ক্ষতি করেছে, এজন্যই ভয়ে ছিল। আসার পর এরকম চেক করছিল, তাও এই ভয়েই। তহমিনা বেগম আগলে নেন মেয়েকে, তারপর জানতে চাই আবির এখন কোথায়? জেলে নিশ্চয়ই। চিকিৎসাধীন আছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর বাকিরা জেলে। তবে ওদের গ্যাং লিডারকে এখনো ধরা যায়নি। কথার মাঝখানে নুরনাহার বললেন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে নূর, তোর বউ মেয়ে এখনো না খেয়ে আছে, তোর সাথে খাবে বলে। তরুর কথায় সবাই মুখ ঘুরিয়ে ওর দিকে তাকাই। নুরুল ইসলাম উঠে আসে নিজের জায়গা থেকে, তরুর মাথায় হাত বুলিয়ে বলে, কেন খাবে না মামুনি? বাবা চলে এসেছি তো। ছি বাবা, তুমি নিজের মেয়ের জীবন নিয়ে এভাবে বাজি ধরতে পারলে যদি আজ আমার কিছু হয়ে যেত। তুরাগ তো তোমাদের পেছনে পেছনেই ছিল, ওর দলের লোকেরা ছিল ওর সাথে। ওই আবিরের বাচ্চা তোমার কিছুই করতে পারতো না বলো। বাবা, তুমি কি আমারে বাচ্চা ভাবো? যা বলার তাই বিশ্বাস করব। রাগ করে না সোনা। আবিরকে আমরা বেশ অনেক দিন যাবৎ অবজারভেশনে রেখেছিলাম, কিন্তু ও ভীষণ ধূর্ত, নিজেকে সামলে চলেছে এতদিন। ওর ফোন কল ট্রেস করে তোমার বিষয়টা জানা গেছে, এই জন্যই তোমার মাধ্যমে ওকে ধরার চেষ্টা করেছি। যদিও অনেক রিস্কি ছিল বিষয়টা, তবুও। আমার মা তো অনেক ম্যাচিওর, রাগ করে না মা। তুমি কি চাও না দেশের একজন শত্রু ধ্বংস হোক? ও কত খারাপ লোক ছিল জানো? জীবন্ত মানুষকে অজ্ঞান করে তাদের শরীরের বিভিন্ন অর্গান কেটে নিত, সেগুলো বিদেশে বহুমূল্যে বিক্রি করত। একজন জীবন্ত মানুষ কিভাবে কষ্ট দিত, কত মানুষকে মেরেছে। ওকে না ধরলে তো এরকম আরো বহু মানুষ মারা যেত। তুমি কি সেটা চাও বলো? বাবা থামো, বুঝেছি আমি। তবে আমার কথা আছে এখানে। এবার সবার নজর পড়ে তহমিনার উপরে। নুরুল ইসলাম জিজ্ঞেস করে, তুমি আবার কি বলতে চাও? আমি আমার মেয়েকে এখানে আর এক মুহূর্তের জন্য রেখে যাব না।
এখানে যেসব হচ্ছে, কোন দিন না জানি আমার মেয়েটাকে হারিয়ে ফেলি। আমি আর রিস্ক নিতে চাই না। নুন্নাহার বলল, কিন্তু ভাবিমা যদি কিছু বলে? দেখেন আপা, এরকম অনেক সহ্য করেছি। এখন আপনাদের মায়ের জন্য আমি আমার মেয়েটাকে তো রিস্ক লাইফ দিতে পারি না। আপনার মা যদি রাজি না থাকে, প্রয়োজনে আমি আমার বাপের বাড়িতে গিয়ে থাকবো আমার মেয়েকে নিয়ে। কিন্তু ওর ভার্সিটি? এই পড়ালেখা করে এত কিছু, ওর পড়ার দরকার নেই। ভালো ভার্সিটিতে প্রয়োজনে ওকে ট্রান্সফার করে নিয়ে যাব। নুরুল ইসলাম স্ত্রীর পাশে বসলেন, শান্ত করার চেষ্টা করলেন স্ত্রীকে। এখন ক্ষেপে আছে। এই মুহূর্তে কিছু বলা মানে শুধু শুধু সংসারে ঝামেলা টেনে আনা। নারী জাতির রাগ ঘৃণা ভয়ঙ্কর জিনিস। তারা যখন ভালোবাসে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, আবার যদি ঘৃণা করে তখন একদম মন থেকে ঘৃণা করে। আর রেগে গেলে তো ভয়ঙ্কর কিছু করে ফেলার সামর্থ্য রাখে। নুরুল ইসলাম স্ত্রীকে বললেন, আচ্ছা, তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, সমস্যা নেই। এখন খেতে চলো। আমি কাল সকালে বাসে চলে যাব। আচ্ছা বাবা, যেও। আমি নিজে গিয়ে তুলে দিয়ে আসবো। এখন চলো। টাকার লোভ মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়। আমাদের জীবনে চলার পথে টাকার দরকার আছে অবশ্যই, তবে সেটা অবৈধ পন্থায় নয়। লোভ মানুষকে ধ্বংস ছাড়া কিছুই দেয় না। যেমনটা হয়েছে আবিরের, তার বাবা আর তাদের সাথে থাকা লোকগুলোর। এখন তারা পুলিশের আঘাতগুলো মুখ বুজে সহ্য করতে রাজি, তবুও গ্যাং লিডারের নাম বলতে নারাজ। কারণ তার নাম প্রকাশ করলে হয়তো যে নাম প্রকাশ করবে তার জীবন পাখি খাসা ছাড়া হবে। এসব পথে আসলে যেমন অবৈধ পন্থায় বেশি টাকা উপার্জন করা যায়, তেমন জীবন থেকে সর্বদা ঝুঁকির মধ্যে। পুলিশ কনস্টেবলগুলো মেরে মেরে ক্লান্ত, তবুও এদের মুখ খোলার নাম নেই। সমস্যা নেই, রিমান্ডে নিলে ঠিকই মুখ খুলবে। কতদিন আর সহ্য করা যাবে এসব? অপরাধীদের অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ এর নেই। মুখ খুললেও জীবন বিপন্ন হবে, আর না খুললেও রিমান্ডে নেওয়া হবে। যেসব মানুষগুলোকে উদ্ধার করা হয়েছে তাদেরকে নিজ নিজ গৃহে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিবারের মানুষের সে কি খুশি, খুশি যেন উপচে পড়ছে। তরুর মায়ের সাথে বাড়িতে চলে এসেছে, বেশ কয়েকদিন হতে চলল। তবুও মনটা যেন ঢাকাতেই পড়ে আছে। বারবার সবার কথা মনে পড়ছে। মোহনার সাথে কথা হয় ফোনে, প্রতিদিন ক্লাসে কি পড়ায় সেসব বিষয়ও জেনে নেয়। নোটগুলোর পিক পাঠায় মোহনা, সেগুলো রেগুলার খাতায় তোলে। তরু জানে তুরাগ মিথিলাকে অনেক ভালোবাসে, তবুও অষ্টাদশী কন্যার প্রথমবারের মতো কারো জন্য মনে অনুভূতি সৃষ্টি হয়েছিল। তাকে এত সহজে ভোলা যায়? প্রথমবার মায়ের ইচ্ছেতে বিয়েতে রাজি হলেও তখন নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগছিল। এবার কারো জন্য অনুভূতি জাগ্রত হলো, তা প্রকাশ পাবার আগেই মাটি চাপা দিতে হয়েছে। অনেক চিন্তা ভাবনার পর মনে মনে ঠিক করলো মোহনার থেকে জিজ্ঞেস করবে মিথিলা তুরাগ কেমন আছে। যেই ভাবা সেই কাজ। একদিন নোট নেওয়ার জন্য ফোন দিল, তখন জানতে চাই তুরাগের ব্যাপারে। আচ্ছা মোহনা, মিথিপু কেমন আছে? তুরাগ ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়েছে? মোটামুটি, তবে ভাইয়া তো এখন ভীষণ ব্যস্ত, সময় দিতেই পারে না কাউকে। কেন, কিসের ব্যস্ত এত? আরে তুমি জানো না, ভাইয়াদের নির্বাচন এর আর মাত্র 12 দিন বাকি আছে। যদিও তারা নমিনেশন পায়নি, তবুও আমার মনে হচ্ছে তারাই জয়ী হবে। তরু এসব ব্যাপারে আর কথা বাড়ায় না। ও এসব বিষয়ে এত কিছু বোঝে না, তাই বলে, জয়ী হলেই ভালো, এরপর তো বিয়ে খেতে চলে আসবো, কি বলো? ফোন রেখে দেয় তরু। তবে মন কেন যেন মানতে চাচ্ছে না। আর মাত্র 12 দিন বাকি, এরপর সে অন্য কারো হলেও কিছু করার নেই। কি বা করতে পারবে ও, যেখানে তুরাগের সবটা জুড়ে মিথিলার বাস। 12টা দিন যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি দিনগুলো চলে গেল। আর মাত্র একটা রাত বাকি আছে নির্বাচনের। কালাম মোল্লা তার নিজ বাড়িতেই সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চেয়েছিলেন, কিন্তু তুরাগ প্রান্ত এরা দুজন মিলে তাকে নিষেধ করলেন ঝামেলা করতে। তিনি একা মানুষ, বিয়ে করেননি এখনো, মাও বেঁচে নেই, তাই সব ঝামেলা কে করবে? তুরাগের বাসায় কাজ করার জন্য অনেকজনই আছে। তুরাগ ওর মাকে 3 বেলা খাবার রান্না করতে বলল।
40-45 জনের খাবার তৈরি করা মুখের কথা নয়। সবাই সকাল থেকে খেটে খেটে ক্লান্ত প্রায়। এখানে দলের ছেলেপুলেরা আসছে, তাদের খাবার বেড়ে দিচ্ছে নূরনাহার আর মিথিলার মা। মোহনাও কিচেনে কিছু একটা করছে, সুফিয়া আবার রান্না বসিয়েছে। মিথিলা একা একা রুমে আছে, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন বোধ করলো, কিন্তু একা একা তো যেতে পারবে না। তাই কয়েকবার মা মা বলে ডাক দিল, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। মোহনাকে ডাকলো, সেও শুনল না। সাহস করলো একা একাই যাবে। খাটের পাশ থেকে হাত বাড়িয়ে হুইল চেয়ার টেনে আনলো। মোহনা বলতে গেলে সবসময় মিথিলার পাশে পাশে থাকে। মিথিলা তো একা একা হুইল চেয়ারে বসতে পারে না, কমোডেও তুলে বসিয়ে দিতে হয়। কিন্তু কতকাল আর অন্যের বোঝা হয়ে থাকতে মন চাই। একজন প্রতিবন্ধী মানুষের জীবন এতটাও সহজ নয়। একটা সময় পরিবার আর মানুষও বিরক্ত মনে করে, যদিও মুখে প্রকাশ করে না, কিন্তু মনে মনে বিরক্ত হয়। মিথিলার যে এমনটা হয়নি তা না। মোহনা ওকে যথেষ্ট ভালোবাসলেও মাঝে মাঝে ডাকলে জোরে জোরে চিল্লিয়ে কথা বলে। মিথিলা বোঝে যে মোহনা বিরক্ত, কিন্তু তবুও নিরুপায় হয়ে ডাকতেই হয়। আজ কষ্ট করে একা একা যাওয়ার চেষ্টা করে, হাতে ভর দিয়ে খাট থেকে হুইল চেয়ারে বসে। অনেক কষ্টের পর সফলও হয়। যাওয়ার সময় যেতে পারে, কিন্তু বিপত্তি ঘটে বের হওয়ার সময়। এবার আর সফল হয় না। হুইল চেয়ার উঠে বসতে বসতে হুইল চেয়ার এক সাইডে বাঁকা হয়ে যায়, খুব জোরে টাইলসের ওপরে পড়ে যায়। হুইল চেয়ার উল্টো গায়ের ওপর পড়ে। নিচে পড়ার সময় হাত উল্টোভাবে পড়েছে, মনে হচ্ছে হাত ভেঙে গেছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, সহ্য করতে পারে না মিথিলা, গলা ফাটিয়ে চিৎকার দেয়। চিৎকার মনে হচ্ছে পুরো বাড়ি কেঁপে উঠল। তুরাগ খেতে বসেছিল কেবল, খাবার ছেড়ে উঠে হাত না ধুয়েই দৌড় লাগায় দোতলার উদ্দেশ্যে। সবাই এলো, এক প্রকার দৌড়ে উপরে আসে, কিন্তু রুমে এসে দেখে মিথিলা রুমে নেই। তাহলে গেল কোথায় মেয়েটা? নুন্নাহার খেয়াল করে ওয়াশরুমের ডোর ভেতর থেকে লক করা, সেখান থেকেই কান্নার আওয়াজ আসছে। অনেক ডাকার পরেও দরজা খুলতে পারে না মিথিলা। তুরাগ সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে ভেঙে ফেলে দরজা। ভেতরে ঢুকে দেখে হুইল চেয়ারে মিথিলার গায়ের উপর পড়ে আছে। সেটাকে টেনে তুলে আগে দু হাতে পাজা কোলে তুলে নেয় তুরাগ। মিথিলার কান্না তখনও থামেনি। তায়েব সাহেবও তখন বাসায় ছিলেন। তিনি গিয়ে তাড়াতাড়ি করে গাড়ি বের করলেন। তুরাগ মিথিলাকে নিয়ে পেছনে বসলো। মিথিলার মা আর মোহনা গেল সাথে। নূরনাহার বাড়িতে সবটা সামলে পড়ে আসবেন, তাই তিনি আসেন না। রাত তখন বেশি হয়, সবগুলো টেস্ট তখন করতে পারেনি। ডাক্তার আনো অনেকগুলো টেস্ট করিয়ে নিতে বলেছে। তায়েব সাইয়েদের অফিস খোলা রয়েছে, তার সেখানে যেতেই হবে। এখন হসপিটালে মিথিলাকে টেস্ট করানোর জন্য কে থাকবে? আজ নির্বাচন, তুরাগকেও তো সেখানেই থাকতেই হবে। তায়েব সাহেব আদেশ করে গেল তুরাগ যেন মিথিলাকে টেস্ট করানোর জন্য নিয়ে যায়। আজ যদি ও মিথিলাকে একা রেখে চলে যায়, তাহলে বিয়ে ক্যান্সেল। যদি বিপদের সময় পাশে থাকতে না পারে, তাহলে আর থাকার দরকার নেই। ঘরে ঢোকাও বন্ধ। এমনিতে এই রাজনীতিতে আশা নিয়ে বাপ ছেলের যুদ্ধ লেগেই আছে, এখন আবার পেয়েছে সুযোগ। তুরাগ পড়ে যায় মহা মুশকিলে। নির্বাচন কেন্দ্র যেতে না পারলেও ঝামেলা, সেখানে কি হয় না হয় কে জানে। এই বাবাকে নিয়েও আর পারা গেল না। তায়েব সাহেব এরকম কথা ইচ্ছে করেই বলছেন, কারণ তিনি হচ্ছেন শান্ত স্বভাবের মানুষ। কোন রকম ঝামেলায় তিনি জড়াতে চান না। তিনি চান তার ছেলেও যেন এসব থেকে দূরে থাকে। তার অবশ্য ছেলেকে তিনি কখনোই কথা শোনাতে পারেনি, নিজের ইচ্ছা মতোই করেছে। এই রাজনীতিতে যোগ দেওয়াটাই নিজের জেদের বশেই করা। তাই আজ সুযোগ বুঝে মিথিলাকে এর মধ্যে টেনেছেন। মিথিলার জন্য তার ছেলে কতটা পাগল এটা সবাই জানে, তাই তো এই ট্রিক্স খাটালেন। কাজেও লাগলো তার ট্রিক্স। তুরাগ প্রান্তকে ফোন করে জানালো দুপুরের আগে ও আসতে পারবে না, ততক্ষণ যেন ওদিক সামলে রাখে। প্রান্ত প্রথমে জোর করছিল তুরাগকে নেওয়ার জন্য। তুরাগের সাথে থাকা মানেই একটা ভরসা, কিন্তু যখন তুরাগ একবার বলেছে দুপুরের দিকে আসবে, তাহলে তখনই আসবে। একে জোর করে লাভ নেই। তুরাগ আসবে না শুনে কালাম মোল্লার মুখখানাও ফ্যাকাশে আকার ধারণ করলো। এই ছেলেটা তার পাশে থাকলে তার শক্তি মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। 12:30 মতো বাজে।
ল্যাব থেকে রিপোর্টগুলো হাতে নিয়ে বের হচ্ছে তুরাগ। এগুলো নুরনাহারের কাছে দিয়ে তুরাগ কেন্দ্রে যাবে। নুরনাহারের রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে ঔষধগুলো নিতে পারবে। এগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল তুরাগ। এমন সময় ফোন বেজে ওঠে। পকেট হাতড়ে ফোন বের করে। ফোন স্ক্রিনে প্রান্ত নামটা দেখে তখন জলজল করছে। কাল বিলম্ব না করে ফোন রিসিভ করে তুরাগ। অপর পাশ থেকে প্রান্তর হাঁপিয়ে যাওয়া কণ্ঠ জোরে জোরে শ্বাস নেয়। অনুমান করতে পারে বুকের মধ্যে মনে হচ্ছে কেউ ড্রাম পেটাচ্ছে। উপরওয়ালাকে স্মরণ করে তুরাগ, দোয়া করে যেন খারাপ কিছু না হয়। ততক্ষণেও ওপাশ থেকে প্রান্তর কোনো কথা শোনা যায় না। ঘাবড়ায় তুরাগ, আস্তে আস্তে ডাকে প্রান্তকে। প্রান্ত কিছু বলতে পারছে না। জোরে শ্বাস টানতে টানতে শুধু বলে, ভাই হসপিটালে থাকেন, আসতেছি, ওখানে ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? এই প্রান্ত, প্রান্ত, কথা বলছিস না কেন? কালাম ভাইয়ের মাথা কোপ লাগছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে ভাই। কেঁদে ফেলে প্রান্ত। হাত কাঁপতে থাকে তুরাগের। হাত থেকে ফোনটা পড়ে যায়। ও তো এরকম কিছুরই ভয় পাচ্ছিল। ভয়টা তাহলে সত্যিই হলো? রাগে শরীর কাঁপতেছে এখন। আইন শৃঙ্খলা বাহিনীর এত কড়া পাহারা থাকার পরেও এরকম কিছু হতে পারে? কল্পনাতীত বিষয়। এরকম কাজ কে করতে পারে তা বুঝতে একটু সময় লাগে না তুরাগের। ফোনটা ফ্লোর থেকে তোলে। সুইচ অফ হয়ে গেছে। পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখে কিছু সময়। ফোন ওপেন হয়। রিসেন্ট কল লিস্ট থেকে প্রান্তর নাম্বারটা নিয়ে আবার ডায়াল করে সেই নাম্বারে। রিং হতে হতে কেটে যায় ফোন। আবারও ফোন দেয়। এবারও রিসিভ হয় না। মারামারি তাহলে গুরুতর হয়েছে। এবার কন্ট্যাক্ট লিস্ট থেকে ইমনের নাম্বার বের করে ডায়াল করে সেই নাম্বারে। রিং হওয়ায় কয়েক সেকেন্ডের মাথায় রিসিভ হয় ফোন। আর কোনো কথা বলেই সরাসরি জিজ্ঞেস করে, কে করেছে? ভাই শান্ত হন। আমি জানতে চাচ্ছি কে করেছে। পর পর দুইবার হয়েও খাইশ মেটেনি ওনার। যেই দেখেছে জনগণ এদিকে ঝুঁকেছে, অমনি এখন গায়ে আঘাত করার প্ল্যান করেছে। ইমন তুরাগকে শান্ত হতে বলে। বোঝায় যে আগে কালাম মোল্লা ঠিক হোক, এরপর তিনি যা বলবেন তাই হবে। তুরাগ আর কিছু না বলে ফোন কেটে দেয়। রিপোর্টগুলো নিয়ে দৌড়ে মিথিলার কেবিনের দিকে যায়। নুরনাহারের হাতে রিপোর্টগুলো দিয়ে দৌড়ে আবার চলে আসে। নুরনাহার রিপোর্টগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে ছেলের যাওয়ার দিকে। তিনি তুরাগকে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু সেটা আর বলা হলো না। ডাকও দিয়েছিলেন তিনি, কিন্তু তুরাগ বলেছে এসে কথা বলবো, এখন সময় নেই। প্রতিটা টিভি চ্যানেল একই নিউজ ঘুরতেছে। নির্বাচন কেন্দ্রে মারামারির ফলে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি মেয়র পদপ্রার্থী কালাম মোল্লা। তুরাগের এখন রাগে মাথার রগ মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। টিভিগুলো ভেঙে ফেলতে মন চাচ্ছে। আফসোস হচ্ছে সকালবেলায় কেন গেল না সেজন্য। ভোট এখনো চলতেছে, কে জয়ী হবে বলা মুশকিল। সিটি হসপিটালেই আনা হয়েছে কালাম সাহেবকে। তুরাগ হাজির হয় সেখানে। ততক্ষণে মাথায় ব্যান্ডেজ করা হয়ে গেছে তার সাথে কথা বলতে আসে তুরাগ। ভাই সরি। আরে পাশে আয় বেটা, সরি কেন বলছিস? আপনার বিপদের সময় আপনার পাশে থাকতে পারলাম না। যা হবার তা হয়েছে। এখন দেখ কেন্দ্রের কি অবস্থা। আমিও একটু পরে যাব, দেখি কি না কি হয়। শান্ত হন ভাই, জনগণ আপনার পক্ষে আছে, চিন্তা করবেন না। কিন্তু এই কাজটা কে করলো ভাই? একবার নাম বলেন, ওরে মাটির তলে পুইতা ফেলবো একেবারে। কালাম মোল্লা পিঠে হাত রাখেন তুরাগের। তুরাগকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন তিনি। তুরাগও যে তাকে কম শ্রদ্ধা করে না, এটা তো জানা কথাই। তিনি তুরাগকে বললেন, শান্ত হ ভাই, শোন, এই জগতে টিকে থাকা এত সহজ না। মেজাজ গরম করে কিছু করা ঠিক না। রাগচটা মানুষ নেতা হতে পারে না। ভাই কে করেছে আপনি শুধু নামটা বলেন। ওকে কিচ্ছু বলবো না, খালি নামটা শুনি। রাশেদ চৌধুরীর ছোট ভাই। ওর এত বড় সাহস কেমনে পাইলো ভাই? ওরে তো আমি ছাড়বো না। শান্ত হ। কে শোনে কার কথা? মেজাজ গরম হয়ে গেছে তুরাগের। হন হন করে বেরিয়ে যায় হসপিটাল থেকে। ডক্টর এসে রিপোর্টগুলো দেখে গেছে। হাতের দুটো হাড়ের একটা আর একটার উপরে উঠে গেছে। কিছুটা ফাটলও ধরেছে। ব্যান্ডেজ করে দিয়েছে তারা। এছাড়া আর কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি। তাই চাইলে আজকেই বাসায় নিয়ে যেতে পারবে মিথিলাকে। ডক্টর যেহেতু পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে এখানে কষ্ট করে থেকে কি লাভ?
এর থেকে বাসায় নিয়ে গেলে এক্সট্রা কেয়ার করার সুযোগ পাবে। তাই নুরনাহার ঠিক করে এখনই বাসায় চলে যাবে। ড্রাইভারকে আগেই ফোন দিয়েছিল, তিনি নিচে এসে অপেক্ষা করতেছে। নুরনাহার, মিথিলা, মোহনা, ওদের মা আর ড্রাইভার সহ 5 জন ছিল গাড়িতে। গাড়ির মধ্যে সবাই মূলত আজকে নির্বাচন নিয়েই আলোচনা করতেছিল। এমন সময় ড্রাইভার হঠাৎ করে ব্রেক কষায়, সামনের দিকে ঝুঁকে যায় সবাই। মাথা তুলে সামনে যা দেখে তা দেখার জন্য প্রস্তুত ছিল না কেউই। মালবাহী একটা বড় ট্রাক রং রুটে খুব স্পিডে চালিয়ে আসতেছে। সামনে গাড়ি দেখে স্পিড না কমিয়ে বরং আরো স্পিড বাড়িয়ে দিয়েছে। গাড়ির ভেতরে থেকে 5 জনই নিজের চোখের সামনে নিজেদের ভয়ঙ্কর ভবিষ্যৎ ভেসে ওঠে। মুহূর্তের মাঝে রাস্তা থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে গাড়ি। কি ভয়ানক অবস্থা সেখানে। আম্মু, হ্যাঁ আম্মু, কথা বলছো না কেন? চোখ খোলো আম্মু। তুমি কি রাগ করে আছো আম্মু? হ্যাঁ আম্মু, আমি আর কোনো অন্যায় করবো না আম্মু। তুমি যা বলবা সব শুনবো। আর রাত করে বাসায় ফিরবো না আম্মু। তোমার ছাড়া আর একবেলাও খাবার খাবো না, প্রমিস আম্মু। একটাবার ফিরে এসো না আম্মু, প্লিজ। করুণ কণ্ঠে আর্তনাদ করছিল হসপিটালের করিডোরে বসে তুরাগ। রক্তে মাখানো মায়ের মুখশ্রীতে হাত বোলাচ্ছে আর পাগলের মতো চুমু খাচ্ছে। আশেপাশে থাকা ডক্টর, নার্সরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর্তনাদ দেখছে। এক পাশে দেয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে তায়েব সাঈদ। আশেপাশের মানুষজন সান্ত্বনা না দিয়ে ভিডিও করছে। সিঙ্গার তুরাগ সাইয়েদি তার মায়ের মৃতদেহের সামনে বসে আর্তনাদ করছে। এরকম ভিডিও ব্লগ হিসেবে ছাড়বে না তা কি করে হয়? এখন মানুষ মানুষের বিপদে এগিয়ে আসার আগে ব্যস্ত থাকে, কখন ছবি তুলবে, কখন ভিডিও করবে তা নিয়ে। মাকে ছেড়ে উঠে দাঁড়ায় তুরাগ। পাশাপাশি 3টা লাশ শোয়ানো। দ্বিতীয় লাশটার মুখের দিকে তাকাই। মোহনার থ্যাতলানো মুখ দেখে আঁতকে ওঠে তুরাগ। আর দেখার সাহস হয় না। কাপড় টেনে ঢেকে দেয় মুখ। পরের জন ছিল ড্রাইভার। সবাইকে পাশ উঠে পাগলের মতো দৌড়ে আবার অপারেশন থিয়েটারের সামনে যাই। মাস্ক খুলতে খুলতে ডক্টর বেরোচ্ছে সেখান থেকে। হামলে পড়ে তুরাগ ডক্টরের উপর। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? ও সুস্থ আছে তো ডক্টর? কথা বলছেন না কেন ডক্টর? কি হয়েছে বলুন না। আই এম সরি মিস্টার সাইদ। ডক্টরের মুখে সরি শব্দটা শুনে মাথা ফাঁকা হয়ে গেল তুরাগের। ওদিকে মায়ের লাশ পড়ে আছে, এদিকে মিথিলার ক্ষীণ আশা জেগেছিল। ডক্টরের মুখে সরি শব্দ শুনে সেই আশাটুকুও যেন নিভে গেল। হাঁটু ভেঙে সেখানেই বসে পড়ল তুরাগ। তখন কাঁধে হাত রাখলো ডক্টর। আস্তে আস্তে মাথা তুলে তাকালো তুরাগ। সে মারা যায়নি, তবে বসা থেকে এক লাফে উঠে দাঁড়ালো তুরাগ। ব্যস্ত কণ্ঠে জানতে চাইলো, কি বললেন ডক্টর? তবে কি কি হয়েছে বলুন না। আসলে ডক্টর প্লিজ। তিনি কোমায় চলে গেছেন। এটা থেকে তিনি কবে আবার সুস্থ লাইফে ফিরে আসতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। আর বয়স্ক যেই নারী ছিল তিনিও গুরুতর আহত, তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন আশা করা যায়। ডক্টর চলে যায় সেখান থেকে। সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে তুরাগ। চিৎকার করে কাঁদতে থাকে। মানুষ বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। কে বলেছে? ছেলেদেরও তো মন বলে কিছু আছে, তাদেরও কষ্ট হয়। এরকম একটা মুহূর্তে নিজেকে কি করে সামলাবে তুরাগ? গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল সেখানে বসেই। তুরাগের বাবা বাখারাত হয়ে আছেন, তিনি কোনো কথাই বলছেন না। তুরফাকে এখনো জানাননি। এরকম একটা কথা তো মেয়েকে বলার সাহস নেই। কয়দিন আগেই এসে গেল, এখন হুট করে বাসায় আসতে বললেই মেয়েটা বুঝে যাবে। এত দূরের পথ কি করে আসবে মেয়েটা একা একা? হঠাৎ পেছন থেকে কাঁধে কেউ হাত রাখায় গোটানো হাতের শার্টে নিজের চোখ মুছে পেছনে মুখ ঘোরায় তুরাগ। পিছনে কালাম মোল্লা, প্রান্ত সহ আর বাকি সবাইকে দেখে উঠে দাঁড়ায় তুরাগ। কালাম মোল্লা বুকে টেনে নেয় তুরাগকে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ভাই আপনার মাথার ব্যথা। আমি ঠিক আছি। একটা খবর দেওয়ার ছিল, যদিও এই মুহূর্তটায় কি বলবো তোমাকে। আমরা হেরে গেছি ভাই। কালাম মোল্লা মাথা নেড়ে না বোঝাই। কান্না থামে তুরাগের। জড়িয়ে ধরে আবারও কালাম মোল্লাকে। এরকম একটা পরিস্থিতি না হলে আজকের দিনটা হতে পারতো অন্যরকম একটা খুশির দিন। এই নির্বাচনের জন্য কত কষ্ট করেছে। আজ দেখো দলের সবাই উদযাপন বাদ দিয়ে তুরাগকে সান্ত্বনা দিতে হসপিটালে ছুটে এসেছে। প্রান্ত এগিয়ে আসে সামনে, বুকে জড়িয়ে ধরে তুরাগকে। প্রান্ত, এরকমটা কেন হলো আমার সাথে?
আমি মনে হয় বড় কোনো পাপ করেছি, যার কারণে আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে। আমি তো মাকেও কষ্ট দিয়েছি, মা কি আমাকে ক্ষমা করবে প্রান্ত? কি করবো এখন আমি?